নমস্কার, আপনারা দেখছেন পরগনা নিউজ। সঙ্গে রয়েছি আমি সোমনাথ ভট্টাচার্য। আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবী তথা আইএসএফ নেতা তাপস ব্যানার্জি। আজ এইবারের তিনি বারাসাত লোকসভা থেকে আইএসএফ এর প্রার্থী হয়েছেন। প্রথমেই আপনাকে অসংখ্য শুভেচ্ছা জানাবো প্রার্থী হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানাই। ওরা কষ্ট করে আমার পিছনে এসছেন, আমার সাথে শুভেচ্ছা, আমাদের চ্যানেলকে শুভেচ্ছা। বেশ, প্রথম যে প্রশ্নটা আপনার কাছে আমি রাখবো, আপনার বিপক্ষে যিনি আছেন, প্রার্থী তো প্রচুর রয়েছে, এইবারে যে আপনার বিপক্ষে প্রধান যে প্রার্থী বলা যেতে পারে, তিনবারের কিন্তু বিজয়ী সাংসদ তিনি কাকলি ঘোষ দস্তি, লড়াইটা কি একটু টাফ হবে? দেখুন, কোনো লড়াই টাফ মাঠে যখন আমরা খেলা হয়, দেখুন মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হয়, কেউ না কেউ পার্লামেন্টের নির্বাচনটা এবার যে পটভূমিতে হতে চলেছে, সেটা ভারতবর্ষের কি বলবো, অনেক বড় বড় ভারতবর্ষ রাজ্যের একটা স্ক্যাম, বিরাট স্ক্যাম। ইলেকট্রাল বন্ডের নামে একটা বিরাট স্ক্যাম। আমার ভাষায় নয়, যে ভাষা সীতারামন, যে বিজেপির অর্থমন্ত্রী, তার যে স্বামী বিরাট অর্থনীতিবিদ, তিনি বলছেন বিশ্বের বড় স্ক্যাম হচ্ছে ইলেকট্রাল বন্ড। সেম জিনিস রাজ্যের বুকে দাঁড়িয়ে এত স্ক্যাম আপনারা নিশ্চয়ই দেখেছেন সন্দেশখালীর বুকে দাঁড়িয়ে। কারণ কাকলি ঘোষ দিদিটা তো তৃণমূলের বাইরে নন, তৃণমূল পার্টিটা আজকে চোর, দুর্নীতিগ্রস্ত এবং সমাজ বিরোধীদের আঁকড়া হয়ে গেছে। মানুষ আর সহ্য করতে পারছে না। এবং এটা আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমার ভাষায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন তুই বলছিলেন যে কাগজে মুড়ে যারা নারদার টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে সিবিআই কেন ধরছে না। তিনিও তো কাগজে মুড়ে নাকি একটা মুড়ে নিয়েছিলেন, দেখেছিলাম। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, আমার কথা বলছি না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যারা নারদার টাকা নিয়েছিলেন কাগজে মুড়ে হাতে করে, তাদের সিবিআই কেন ধরছে না। আমিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, সত্যি এখন ধরছে না কেন, আপনি একটু বোঝান, তাহলে তো বেরিয়ে যাবে কে কে আছেন। তাতে তো আপনি যার নাম বললেন তিনিও নাকি নিয়েছেন, তো আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। স্বাভাবিকভাবেই মানুষ এবার চোর তারাও, ডাকাত তারাও, দেশ বাঁচাও, রাজ্য বাঁচাও যে আওয়াজ তুলেছে। আইএসএফ হচ্ছে একটা বিকল্প হিসাবে মানুষ হাতের সামনে পেয়েছে। আমার দৃঢ় বিশ্বাস লড়াইটা কখনোই চাপ না, এবার খুব সহজ, যদি মানুষ ভোট দিতে পারে। বেশ, সভা থেকে তিনি মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘাটালবাসীরা দীর্ঘদিন ধরে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারবার নেতাদের কাছে ছুটে গেছেন, বারবার আর্জি রেখেছেন। অনেক জায়গায় মন্তব্য দেখা গেছে যে তিনি বলছেন যে 2024 ইলেকশনটা হয়ে যাক, মানুষ ভোট দিন, আমাদের ভোট দিন, তাহলে হয়ে যাক। এবার সভা মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী মন্তব্য করছেন যে জুড়ি মালিয়া এবং দেবকে আপনারা জেতান, তাহলে রাজ্য সরকার আপনাদের ঘাটাল মাস্টার প্ল্যান গিফট করবে। কি বলবেন? প্রথম কথা, উনি ইলেকশন কমিশনের যে নিয়ম নীতি সেটা ভায়োলেট করছে, তার বিরুদ্ধে ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত। নেবে না, হয়তো নেবে না, কারণ সেটিংয়ের রাজনীতি চলছে, তো কতটা কি নেবেন বলা মুশকিল। কারণ যে আইনের ধারায় অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয়েছে, সেই ধারায় অনেক আগেই কিন্তু অ্যারেস্ট হয়ে যায় আমাদের মুখ্যমন্ত্রী। আর ওনার কথা, উনি তো 21 সালে পা ভেঙে নিয়ে দাঁড়িয়ে কি বলেছিলেন, ডাবল চাকরি হবে, কুটির শিল্প গড়ে তুলবো যেখানে 1.5 কোটি চাকরি হবে। উনি যা বলেন তা করেন, উনি যা করেন তা বিশ্বাস করেন না, উনি যা বলেন তা করেন না। সুতরাং দেখুন, মমতা ব্যানার্জি এখন খিল্লি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, একটা খিল্লির পথে পরিণত হয়েছে, বাচ্চা ছেলেরাও খিল্লি করে ওনাকে নিয়ে। সুতরাং ওনার কোনো কথার মূল্য নেই। আর উনি ওই ঘাটাল প্ল্যান দেব তো ফেড আপ হয়েছে, পার্টি ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, আনতে পারলেন না কেন? 5 বছর তাহলে দেব কি করলেন? উনি আনার কি? ঘাটাল প্ল্যান তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্যাংশন করিয়ে নিয়ে আসার কথা ছিল, তাহলে দেব কি করলেন? উনি শুটিং না করে এটা নিয়ে লড়াই করলেন না কেন? পার্লামেন্টে ধর্ণা দিলেন না কেন? আজকে আমরা একটা বারাসাত কেন্দ্রের এমন কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলোর জন্য যদি আমাকে মানুষ জয়যুক্ত করে, তাহলে মানুষ রোজ দেখবে দিল্লির রাজপথে তাবু ব্যানার্জি শুয়ে আছে। আমি তাবু ব্যানার্জি কথা রোজ রাজপথে চিৎকার করে পাগলা করে দেবো, সরকারকে টনক নড়িয়ে দেবো। কারণ আমরা তো টাকায় বিক্রি হই না। কারণ একটা প্রবাদ আছে, রাজ্য থেকে মানুষ ভোট দেয়, এমপি হয়ে দিল্লিতে যায়, গিয়ে কেউ কোন এমপি আদানির, কোন এমপি আম্বানির, কোন এমপি টাটার, গোয়েঙ্কার, এই সব এমপিদের তাল হয়েছে তাই। আর আইএসএফ ওই আম্বানি আদানিদের কাছে বিক্রি হওয়ার একটা বান্দা তাপস ব্যানার্জিও নয়, আর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীও নয়, জেনে রাখবেন।
স্বাভাবিক কারণেই মমতা ব্যানার্জির ওই কথার উত্তর না দেওয়াই শুরু। আপনি নওশাদ সিদ্দিকীর কথা তুলে ধরলেন। ডায়মন্ড হারবার নিয়ে কিন্তু একটা চর্চা চলছে। তিনি বহুবার সাংবাদিকদের সামনে বলেছেন, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়তে চান, ডায়মন্ড হারবারে প্রার্থী হতে চান, কিন্তু শেষ মুহূর্তে তিনি প্রার্থী হলেন না। হ্যাঁ, সবাই বলছেন, বিরোধীরা বলছেন যে এটা সেটিং হয়ে গেছে। সত্যি কি তাই হয়েছে? কি বলবেন? প্রথম কথা, বিরোধীরা কি বলছে এটা বড় কথা নয়। বিরোধীদের মধ্যে যে অংশটা আছে তাদের একটা অংশকে বলি, ভাবতে বলি, 2011 সালে যখন বামপন্থীদের এই সরকার পতন ঘটল, তখন ওনারাই বলতেন বিরাট বড় একটা আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে বামপন্থী কর্পোরেটদের, সাম্রাজ্যবাদী, জঙ্গিবাদী, এদের বিশাল চক্রান্ত। আমাদের চেয়ারম্যান বলেছিলেন যে দাঁড়াবেন, তিনি মত প্রকাশ করেছিলেন, কিন্তু বলেছিলেন দল সিদ্ধান্ত যদি নেয়। আমি দলের রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করছি, আমি সবচেয়ে বিরোধিতা করেছি যে এটা ঘটনা। চেয়ারম্যান অনেক রাজনৈতিক নেতা অনেকভাবে বিভিন্ন মিটিংয়ে অনেক কিছু বলেন, কিন্তু পার্টি পরে মূল্যায়ন তো করে। পার্টি মূল্যায়ন করেছে যে নওশাদ সিদ্দিকীকে ওখানে দাঁড় করাতে গেলে আমাদের পার্টির পক্ষে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে, কারণ আমরা তো একমাত্র ডায়মন্ড হারবারে সিট দিচ্ছি না। এই মুহূর্তে আমরা 17টা সিট দিয়েছি। আজকে নওশাদ সিদ্দিকী ডেইলি 2টো করে সভা করে বেড়াচ্ছে। উনি যদি ডায়মন্ড হারবারে দাঁড়াতেন, একটা সভাও করতে পারতেন, ওনাকে আটকে দেওয়া হতো। এবং আলটিমেটলি এটা একটা কনস্পিরেসি ছিল। নওশাদ সিদ্দিকী বলেছে না, এবার ধরো ওকে সবাই মিলে। কিন্তু আমার উল্টো প্রশ্ন, যারাই কথাগুলো বলছেন তারা কেন ওখানে দাঁড়ালেন না? কেন সেলিম সাহেব মুর্শিদাবাদ চলে গেলেন দাঁড়াতে? কেন শুভেন্দু অধিকারী দাঁড়ালেন না? কেন মীনাক্ষী মুখার্জি দাঁড়ালেন না? আমি বিরোধীদের গুলো নিয়ে কথা বলছি। কেন ওখানে নরেন চ্যাটার্জি দাঁড়ালেন না? বিরোধী তো অনেক মুখ আছে। অধীর চৌধুরী ওখানে দাঁড়ালেন না কেন? শুধু নওশাদকে অ্যাটাক করে তো লাভ নেই। আর নওশাদ সিদ্দিকী পার্টির শেষ কথা, এটা ভাবার কোনো কারণ নেই। পার্টিতে একটা কমিটি আছে, রাজ্য কমিটি আছে, তারা তার মূল্যায়ন করেছে, মনে করেছে তাকে দাঁড়াতে দেয়নি। কিন্তু পার্টি তো দিয়েছে ওখানে, পার্টি দিয়েছে ওখানে, পার্টি তো ওয়াকওভার দেয়নি ওখানে। পার্টির যা ভোট সেটা নিশ্চয়ই আমাদের কর্মীরা ওখানে ভালো ফাইট দিচ্ছে। আমাদের যে প্রার্থী কোনো দাঁড়িয়ে মজবুত করে যে অ্যাডভোকেট, দারুণ লড়াই দিচ্ছে। আমি বিচার করবো, যদি সত্যি সেটিং মোদিজির সাথে অভিষেকের না হয়ে থাকে তাহলে অভিষেক হারবে। আমরা তো আশঙ্কা করছি টপ সেটিং হয়ে গেছে ওখান থেকে, তাহলে এখন উনি অ্যারেস্ট হচ্ছেন না কেন? লিপস অ্যান্ড বাউন্স নিয়ে যেসব তথ্য উঠে এসছে, কাকু জানেন তো, সেই কাকুর কণ্ঠস্বর তো মিলেই গেছে, শোনা যাচ্ছে। কিন্তু এখন অ্যারেস্ট হচ্ছে না কেন একটা? বেশ, কিছুদিন আগেই 26,000 চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হলো। তৃণমূল বলছে বিজেপি চাকরি খেকো, আবার বিজেপি বলছে তৃণমূল হচ্ছে দুর্নীতিবাজ, ওদের জন্যই চাকরিটা গেল। ওকে শুধু দোষারোপ করছে, আসল দোষী কি? আপনার কি মনে হয়? বলছে এই মিডিয়াতে না একটা ভালো খেলা হচ্ছে। বিশেষ করে আমরা মিডিয়াগুলোকে দেখছি সব কর্পোরেটদের দাসত্ব করা মিডিয়া। তো মিডিয়াগুলো দেখবেন একটা বাইনারি পলিটিক্স করছে। পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূল আর বিজেপি ছাড়া কেউ নাই, এটা দেখানো যায়। আর প্রথম কথা, হাইকোর্ট থেকে একটা অর্ডার হয়েছে, এই অর্ডারে বাতিল হয়েছে যোগ্য অযোগ্য সব আছে। প্রশ্নটা হচ্ছে, মামলাটা কিন্তু আমার কাছে অর্ডার আছে, আপনি দেখতে পারেন, পুরো 100 পাতার উপরে অর্ডারের কপি আমার কাছে আছে, আমি দেখাতে পারি আপনাকে। এবং সেক্ষেত্রে রন্ধে আমি দেখছি যখন অর্ডারটা পড়ছি, মামলাটা যখন চলছে, সমস্ত ইন্ডিভিজুয়াল মামলা প্রায় 120 জনের উপর মামলা একসাথে ক্লাব করে অর্ডারটা দেয়। সেখানে দেখছি আমি অর্ডারটা পড়তে দেখছি যে স্টাফ সিলেকশন কমিশন, রাজ্য সরকার হলফনামা দিয়ে সেভারাল টাইম বলেছে যে ওখানে দুর্নীতি হয়েছে। সেভারাল টাইম, হয়তো 26,000 না, কিন্তু তারা তালিকা দিয়েছে এফিডেভিট করে, 21 সালে 19 সালে, আমি আপনাকে দেখাতে পারি তাদের এফিডেভিট, সব সংগ্রহ করে বসে আছি আমরা। তাহলে তখন মমতা ব্যানার্জির সরকার তাদেরকে বহিষ্কার না করে উল্টো নিউমেরিক্যাল পোস্ট ক্রিয়েট করা, যেটা অসাংবিধানিক, পারে না, এই নিউমেরিক্যাল পোস্ট ক্রিয়েট করে ওদেরকে অ্যাবজর্ব করলো। এটা তো বেআইনি, পারা যায় না। তাহলে দুর্নীতি হয়েছে এটা স্বীকারই করে নিয়েছে, তার জন্যই তো নিউমেরিক্যাল পোস্ট করেছেন। আজকে বড় কথা যাই বলুন, আসলে এই লড়াইটা লড়েছে যোগ্য চাকরি প্রার্থীরা এবং উকিলরা, বিকাশবাবু তার মধ্যে অন্যতম। লড়াইটা করেছেন তারা, ওখানে জজ জাজমেন্ট দিয়েছে, তার ভিত্তিতে চাকরি গেছে। এর দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে, উনি এখনো পদত্যাগ করছেন না। অদ্ভুত ব্যাপার থাকে, সন্দেশখালীতে একটা পুলিশ মন্ত্রী এত অস্ত্র উদ্ধার হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে উনি এখনো নির্লজ্জের মতন বলছে সব চক্রান্ত। উনি চক্রান্তের গন্ধ দেখে,
তাহলে যখন যে নন্দীগ্রামে সিঙ্গুরে উনি কী করেছিলেন, তখন যেটা বুদ্ধবাবু বলেছিলেন চক্রান্ত, তখন উনি অস্বীকার করেছিলেন কেন? উনি চক্রান্তের গন্ধ দেখছেন, কথায় কথা তো সিবিআই বলতেন, এখন সিবিআই বিরোধিতা করছেন কেন উনি? এই দ্বিচারিতার রাজনীতি মানুষ পরিত্যাগ করবে, তো ওনাকে আর মানুষ সহ্য করতে পারছে না, তৃণমূলকে আর মানুষ সহ্য করতে পারছে না। আপনি আরে আমাদের ভয়ে ভীতিতে বলতে পারছে না কিছু, তৃণমূল মানুষের মন থেকে চলে গেছে, ওটা একটা ফুটো নৌকা হয়ে গেছে, যে উঠবে সালাদ করে ভিতরে ঢুকে যাবে। আপনি উল্লেখ করলেন চাকরি প্রার্থীদের কথা, সভা থেকে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনেই বলছেন আপনাদের চাকরি প্রার্থীদের যাদের চাকরি গেছে তাদের ভয়ের কোনো বিষয় নেই, আমরা আপনাদের চাকরি যেতে দেবো না। সত্যি কি এটা বলতে পারেন? কখনো হয় না। এবং ওনার এগেনস্টে জানেন, মমতা ব্যানার্জির এগেনস্টে মামলা হয়েছে হাইকোর্টে, যে উনি এই রায়কে মানেন না বলেছেন। উনি সংবিধানের যে চতুর্থ স্তম্ভ, এই তৃতীয় স্তম্ভ, সেই স্তম্ভটাকে কিন্তু অস্বীকার করেছেন। এক্ষুনি ওনার বিরুদ্ধে মোশন নেওয়া উচিত, যদিও কোর্টে কেস মামলা হয়েছে, 2-3টে মামলা ফাইল হয়েছে, শুন কবে হারিয়ে দেখা যাক। এবং ওনাকে তো নিঃশর্ত ক্ষমা চাইতে বলবেন, আমার বিশ্বাস। এ কথা বলতে পারেন না একটা পদে থাকার পরে। আসলে উনি কি চাইছেন খুব বলা মুশকিল, জানেন তো। মমতা ব্যানার্জি বলছি না, উনি মনে এক, ওনার পেটে এক, মুখে এক। মুখে যেটা বলে মনে সেটা উনি রাখেন না, ওটা আলাদা কেস। মানে এটা দেখতে দেখতে না পশ্চিমবঙ্গের মানুষ জর্জরিত হয়ে গেছে। আমরা বাংলার বাইরে গেলে এখন লজ্জা পাই। আমি আমার সাংস্কৃতিক জগতের সুবাদে দেশ বিদেশে একটু যাই, বাইরে বাইরে যাই, যে লজ্জা লাগে যে একসময় বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো বলতো, আজকে মানে ইন্ডিয়ার আদার স্টেট থিংস টুডে, বেঙ্গল থিংস টুমরো এই জায়গায় দাঁড়িয়েছে। এবং এটার জন্য দায়ী কিন্তু মমতা ব্যানার্জি। বেশ, যেটা নিয়ে এখন হচ্ছে যেটা রাজনীতিতে চলে এসছে, যে ভোট চাওয়ার সময় বলা হচ্ছে যে আপনি এটা আমাকে ভোট দিন, আমি আপনাকে এটা পাইয়ে দেবো। কেউ বলছে এটা পাইয়ে দেবো, ও বলছে ওটা পাইয়ে দেবো। আইএসএফ কি বলছে জনগণের জন্য, কিভাবে ভোট চাইছেন? প্রথম কথা, পার্লামেন্টে গিয়ে আমাদের কাজ কি? পার্লামেন্ট হচ্ছে দেশের, মানে দেশের আইন প্রণয়ন করে পার্লামেন্ট। তো সেখানে দাঁড়িয়ে একটা পার্লামেন্টের কাজ কি? ধরুন আমাকে বারাসাত থেকে মানুষ জয়যুক্ত করলেন, আমি এখানে প্রতিশ্রুতি দেবো কি? মানুষ জয়যুক্ত করলে যে মানুষের, যে আমার যে পার্লামেন্টারিয়ান কনস্টিটিউন্সিতে যে পরিমাণ টাকা ইনভেস্ট হয়, সেই টাকাগুলোকে মানুষের জানিয়ে খরচা করতে হবে, যেটা এরা করে না, কাটমানি খায়, সব কিছু থেকে কাটমানির সরকার হয়ে গেছে। এবং ক্ষমতা প্রয়োগ করে আমরা দেখেছি জমি দখল করা হচ্ছে, বিভিন্ন জায়গায় হিস্সা খাচ্ছে তাদের লোকেরা, এগুলোকে বন্ধ করবে। হিস্সা খাওয়া চলবে না, 2 নম্বরই আয় এখানে বন্ধ করে রাখবো, পরিষ্কার কথা। মানুষ যাতে, বারাসাতের মানুষ যে যে দাবিগুলো করবে, সে দাবিটাই আমাকে মেনে চলাটাই মূল লক্ষ্য। আমি এখন বলবো না যেটা করে দেবো, কেন করে দেবো? মানুষ জেতালে মানুষ দেখবে যে এরা প্রতিশ্রুতি দেয় না, কাজটা করে দেখায়। নওশাদ সিদ্দিকী আমাদের ভাঙড়ে দাঁড়িয়ে তার যে ল্যাট ফান্ডে যে টাকাটা আসে কীভাবে খরচা করছে, উল্টো পকেট থেকে দিয়েও উনি খরচা করছেন। এটা হচ্ছে আইএসএফ। আইএসএফ নতুন দল হিসেবে 2.5 বছরে বিকশিত হয়েছে একটা নতুন চিন্তা চেতনাকে সামনে নিয়ে। সুতরাং আমরা এই ভোটের ময়দানে কোনো প্রতিশ্রুতি, 3টে প্রতিশ্রুতি আমি দিচ্ছি, যে এই যে জনগণের ট্যাক্সের টাকায় একবার পার্লামেন্টে জিতে যাওয়ার পরে বসে বসে পেনশন খায়, এর বিরুদ্ধে প্রতিবাদ করব। জনগণের ট্যাক্সে দেশ সেবা, রাজনীতি হচ্ছে দেশ সেবা, রাজনীতি চাকরি না। আপনি এমপি হলেন 5 বছর, এই সন্ধ্যা রায়, মিমি চক্রবর্তী, যার দাঁড়াবে না, সামনের মাস থেকে পেনশন পায়। ওয়াই? কেন পাবে টাকাটা? কার টাকা? জনগণের ট্যাক্সের টাকা। উনি তো দেশ সেবার করছেন না। সন্ধ্যাটাকে দেখা যায়, মুনমুন সেনকে দেখা যায়, বলুন না, কেউ আছে তাদেরকে? তারা ভোটের সময় দেশ সেবার করবো, সমাজসেবী হিসাবে করা হয়, গাড়ির থেকে একটা পয়সা করে জীবনে তো করে না। আর আমরা তো জীবনের সর্বস্ব মানুষকে দিয়ে দিলাম, দিয়ে রাজনীতি করছি। আর সরকারি টাকা আত্মসাৎ করে সমাজসেবা করা আর নিজের সমস্ত উৎসর্গ করে সমাজসেবা করা, দুটো ডিফারেন্স আছে। আমার সাধ্য মতন আমি করেছি। আর এখন সরকারি সুযোগ পেলে যা তাদের যে ন্যায্যটা পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার, যেটা তারা দেয়নি। সুতরাং পার্লামেন্টে গিয়ে এইটা একটা কথা বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বিভিন্ন পার্লামেন্টারিয়ানরা চুরি করে, ডাকাতি করে, ধরা পড়ে, তারপরে নির্লজ্জের মতো 5 বছর কাটায়। রাইট টু রিকল করা রাইট কেন? এত আইন তো জারি হয়েছে, এত আইন পাস হয়েছে, কৃষি আইন বিল, 1000 ধরনের বিল, মানে জনগণকে শোষণ করার সব বিল। শ্রমকোড বাতিল করছেন, সিএএ পাস করছে। কই রাইট টু রিকলের আইনটা তো কেউ, কোনো পার্টি ওখানে আইন আনছেন না। আমার প্রথম কাজ হবে রাইট টু রিকল করা, আইনটা পাস করানোর জন্য ওখানে চিৎকার করা। কেন? আমি যদি অযোগ্য হই, মানুষের অধিকার থাকবে আমাকে রাইট টু রিকল করে নিয়ে আসার জন্য। আমি ধরুন এটা অনেকে বোঝে না ব্যাপারটা কি। ধরুন আমি 38% ভোট পেয়ে জয়লাভ করেছি, 38% ভোট পেয়ে বা 40% ভোট পেয়ে। এবার দেখা গেল 50% মানুষ চাইছে ওই লোকটাকে এক্ষুনি সরিয়ে আনতে হবে ভোটাভুটির মাধ্যমে। তার সিস্টেম চালু হবে, তাকে রাইট টু রিকল করে আবার পুনঃ ভোট করো।
এই আইন কিন্তু ওখানে দাবি তুলবো। এই দুটো ভাইটাল প্রশ্ন আমরা তুলবো। চুরি দুর্নীতি মুক্ত করতে হবে। এবার আমি ওখানে দাঁড়িয়ে আচ্ছে দিন মন কি বাত, চুরি দুর্নীতি সব চলে যাবে। আপনি বলুন তো, যেদিনকে 8ই নভেম্বর ঘোষণা করলেন নরেন্দ্র মোদীজি যে কালো টাকা উদ্ধারের জন্য 500 টাকা 1000 টাকা নোটবন্দি করলেন, আজ অব্দি বলতে পেরেছেন কত কালো টাকা উদ্ধার হয়েছে? উনি বলতে পেরেছেন যখন বলেছিলেন যে আমি সুইস ব্যাংকে যত কালো টাকা আছে সব টাকা ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে গরিব মানুষের একটা ব্যাংক অ্যাকাউন্টে দেবো? তারপরেই না অমিত শাহ বলছে ও জুমলা বাত হয়। তারপরে উনি করোনা এলেন, কোভিড ভ্যাকসিন আসার আগেই উনি বললেন থালা বাঁচাও ঘন্টা বাজাও দেশ লোক কো শুনো করোনা চলা যায়গা। নাটক করতে পারেন ভালো। করোনার পরে কি হলো? ভ্যাকসিন আসলো। সেই ভ্যাকসিনগুলো কত টাকা করে কেনা হলো? যে কোম্পানি ভ্যাকসিন দিল সিরাম, তার থেকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে নিল ইলেকশন ফান্ডে। এই মোদিজি করলেন। ওই মোদিজিরও একটা ধরন জুমলাবাজি ধরা পড়ে গেছে। তার ভিতরে জুমলাবাজি ওখানে বন্ধ করতে হবে। তার জন্য আমার যা করবো তাই আমি করবো, এটাই প্রতিশ্রুতি। এতক্ষণ আমরা কথা বলছিলাম তাপস ব্যানার্জির সঙ্গে। আপনারা শুনলেন তার প্রতিশ্রুতি, তার কথা, তার দিক, তিনি কি চাইছেন, মানুষের জন্য কি করতে চাইছেন, সেটা তিনি আমাদের সামনে তুলে ধরলেন। পরবর্তী খবরগুলোর জন্য চোখ রাখুন পরগনা নিউজে। ক্যামেরাম্যান মৃত্যুঞ্জয় মণ্ডলের সঙ্গে সোমনাথ ভট্টাচার্যের রিপোর্ট, পরগনা নিউজ।